বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি এবং আলিম 2024 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অল্প কিছুদিনের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে অংশ নিতে যাচ্ছ। তাই আমি মাহমুদুল হাসান, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি 2023-24 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা ইংরেজি অংশের অ্যানালাইসিস ক্লাস। আর এই ক্লাসের মাধ্যমে তুমি জানতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন, কোন কোন অংশ গুরুত্বপূর্ণ, তোমাকে কি কি পড়তে হবে। তাই দেরি না করে চলো ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, খেয়াল করো, প্রথম কোশ্চেনটা হচ্ছে শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল, তারপর একটা ড্যাশ দেওয়া আছে দ্য লাস্ট 5 ইয়ার্স। এটা হচ্ছে মূলত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ঘটনা, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাধারণত কোনো ঘটনা অতীত থেকে চলমান থাকে। এখানে দুইটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম আর একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম হচ্ছে কোনো ঘটনার সমষ্টি, যেমন আমি বললাম যে ইট হ্যাজ বিন রেইনিং ফর 5 আওয়ার্স, অর্থাৎ 5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। আর একটা ক্ষেত্রে যেমন পয়েন্ট অফ টাইম, যেটা আমি বললাম যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ সকালের কোনো একটা পয়েন্ট থেকে বৃষ্টি হচ্ছে। এখন সকাল বলতে এক্স্যাক্টলি কত মিনিট বা কয়টা থেকে হচ্ছে আমি কিন্তু সেটা জানি না। 7টা থেকেও সকাল হতে পারে, 8টা থেকেও সকাল হতে পারে, 9টার সময় কিন্তু সকাল। সো আমরা কি জানি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যখন পিরিয়ড অফ টাইম বোঝায় তখন তার আগে ফর বসে, আর যখন পয়েন্ট অফ টাইম বোঝায় তার আগে সিন্স বসে। যেহেতু এটা পিরিয়ড অফ টাইম, বলছে কি লাস্ট 5 ইয়ার্স, অর্থাৎ গত 5 বছর ধরে, এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। এই জন্য এটার সঠিক অ্যান্সার হবে ফর, অর্থাৎ অ্যান্সারটা হবে শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ফর দ্য লাস্ট 5 ইয়ার্স। আচ্ছা, তারপরের কোশ্চেনটা খেয়াল করো, হাউ মেনি টাইমস, একটা ড্যাশ দেওয়া আছে ইউ হ্যাভ বিন, সরি, হাউ মেনি টাইমস একটা ড্যাশ দেওয়া আছে ইউ বিন অ্যাব্রোড। এটা হচ্ছে মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ঘটনা। একটু খেয়াল করো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন ডাব্লিউএস কোশ্চেন থাকে, ডাব্লিউএস অংশ থাকে, তারপরে কি বসে, তারপরে একটা অক্সিলারি ভার্ব বসে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে একটা সাবজেক্ট বসে। আর এইখানে বিনটা কিন্তু বি এর V3 ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে মেইন ভার্ব। তারপর অ্যাব্রোড বাকি অংশ দেওয়া আছে। একটু খেয়াল করো, এই যে ইউ, ইউ এর সাথে কি বসে আমরা জানি, অলওয়েজ হ্যাভ বসে। সুতরাং এটার কারেক্ট অ্যান্সার হবে হ্যাভ। এখন দেখো, ডিড কেন হবে না? এটা যেহেতু আমি আগেই বলছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ঘটনা, সুতরাং ডিড হবে না। ডিড কোন টেন্সের ক্ষেত্রে বসে? ডিড অলওয়েজ পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বসে। আর হ্যাড অলওয়েজ বসে কার সাথে? হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বসে। আর ওয়ার তো অবশ্যই হবে না, কারণ ওয়ার বসে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, এবং এরপরে যে ভার্বটা আসবে মেইন ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। সো আশা করছি যে এই বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরের কোশ্চেনটা খেয়াল করো, ফর মাই সেলফ আই চোজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু। এখন দেখো, এইটা হচ্ছে একটা টেক্সট বইয়ের কোশ্চেন, আবার এটাকে আমরা ক্লোজ দিয়েও ব্যাখ্যা করতে পারি। এটা হচ্ছে মূলত টেক্সট বইয়ে একটা টপিক আছে, একটা প্যাসেজ, সেটা হচ্ছে লানসিয়ন, ওইখান থেকে আসছে। এখন দেখো, আমরা যদি একটু ক্লোজটা খেয়াল করি, এইখানে মূলত হচ্ছে দুইটা ক্লোজ আছে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আছে। এবং একদম ফার্স্টের ক্লোজটা যদি খেয়াল করো, ফর মাই সেলফ আই চোজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু, ঠিক আছে। তাহলে প্রথম অপশনটা খেয়াল করো, অ্যান্ড ওয়াজ দ্যাট এ মাটন চপ। আচ্ছা, অ্যান্ড দ্বারা যদি আরেকটা ক্লোজ যুক্ত করি, তারপরে কিন্তু একটা সাবজেক্ট আসা লাগবে, কিন্তু এখানে সাবজেক্ট না আসে সরাসরি অক্সিলারি ভার্ব চলে আসছে, সুতরাং এটা হবে না। বি নাম্বার অপশন খেয়াল করো, ওয়াজ এ মাটন চপ। দেখো, এইখানে একটা কোঅর্ডিনেট কনজাংশন নাই, প্লাস হচ্ছে একটা সাবজেক্ট নাই, সুতরাং এটাও হবে না। অ্যান্ড দ্যাট ওয়াজ এ মাটন চপ, দেখো এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেন কারেক্ট অ্যান্সার? অ্যান্ড আছে, অর্থাৎ আমরা যখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে যুক্ত করি তখন কিন্তু আমাদের একটা কোঅর্ডিনেট কনজাংশন লাগে, এবং এই কোঅর্ডিনেট কনজাংশনটা হচ্ছে অ্যান্ড, ঠিক আছে। অ্যান্ড এখানে দ্যাট কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং এই দ্যাট কাকে রেফার করছে? এই যে দ্য চিপেস্ট ডিশ, এটাকে রেফার করছে, এবং তারপরে একটা ভার্ব আছে ওয়াজ এ মাটন চপ, সুতরাং সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর ডি নাম্বার কারেক্ট অ্যান্সার না কেন, এটা যদি একটু ব্যাখ্যা করি, দ্যাট ওয়াজ এ মাটন চপ, এই যে দ্যাট ওয়াজ এ মাটন চপ, এটুকু ক্লজ ঠিক আছে, কিন্তু এটা কিন্তু কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয় নাই। আমরা কি জানি, কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লজ অবশ্যই একটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হতে হবে, সেটা অ্যান্ড হইতে পারে, বাট হইতে পারে, কিংবা অর হইতে পারে।
সুতরাং যেহেতু এইখানে কোনো কোঅর্ডিনেট কনজাংশন নাই, সুতরাং ডি হচ্ছে রং অ্যান্সার। অনলি কারেক্ট অ্যান্সার ইজ সি। হোপফুলি বুঝতে পারছো ব্যাপারটা। আচ্ছা, তারপরের কোশ্চেন 4 নম্বর কোশ্চেনটা খেয়াল করো। শি ওয়াজ সিলেক্টেড ফ্রম, একটা ড্যাশ দেওয়া আছে, 400 কম্পিটিটরস। আচ্ছা, এটা হচ্ছে মূলত প্রিপোজিশন থেকে কোশ্চেন আসছে। আমরা যখন দুইয়ের মধ্যে বা অনেকের মধ্যে বুঝাই তখন সাধারণত দুইটা প্রিপোজিশন ব্যবহৃত হয়। একটা হচ্ছে বিটুইন, আর একটা হচ্ছে অ্যামং। এখন বাইরে খেয়াল করো, বিটুইন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? যখন দুইয়ের মধ্যে কোনো কিছু সিলেক্ট করা হয় তখন আমরা ইউজ করি বিটুইন। আর যখন দুইয়ের অধিক কোনো কিছুর মধ্যে বা ব্যক্তির মধ্যে একজনকে সিলেক্ট করা হয় তখন সেটাকে আমরা বলি অ্যামং। দেখো, শি ওয়াজ সিলেক্টেড ফ্রম, কাদের মধ্যে? 400 কম্পিটিটরস। 400 কি দুইয়ের বেশি না? সুতরাং এই ক্ষেত্রে কি হবে? অ্যামং হবে। দেখো, নিয়ারেস্ট টু ওয়ার্ড, বিটুইন, বাকি অপশনগুলো ইররিলেভেন্ট। হোপফুলি এই বিষয়টা বুঝতে পারছো। দেখো, তারপরের কোশ্চেনটা খেয়াল করো, নাম্বার 5। হাউ ডাজ জাঙ্ক ফুড, তারপরে গ্যাপ দেওয়া আছে, ফ্রম ফাস্ট ফুড। আচ্ছা, এটা একটু খেয়াল করো, এটা দুইভাবে ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে একটু তোমাকে ব্যাখ্যা করি, দেখো ফার্স্টে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন আছে একটা, তারপরে একটা অক্সিলারি ভার্ব আছে, তারপরে সাবজেক্ট আছে, এখন একটা মেইন ভার্ব আসবে, ঠিক আছে? এখন মেইন ভার্বটা কোনটা আসবে? দেখো এখানে ভার্ব কয়টা আছে? ডিফারেন্ট, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব না। ডিফার হচ্ছে একটা ভার্ব, আবার ডিফারেন্স এটা হচ্ছে একটা নাউন, আবার ডেফার হচ্ছে একটা ভার্ব। এখন যদি একটু মিনিং খেয়াল করো, এই যে ডিফার মানে হচ্ছে পার্থক্য হওয়া, আর ডেফার মানে হচ্ছে দেরি করা। এখন আমাদের এখানে কি বলছে? হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড, অর্থাৎ জাঙ্ক ফুড কিভাবে ফাস্ট ফুড থেকে আলাদা, এই জিনিসটা বুঝাইছি। সুতরাং আমি যদি এইভাবে এটা ব্যাখ্যা করি তাহলে এটা অবশ্যই ডিফার হবে, ঠিক আছে? এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আবার একটু খেয়াল করো, এইখানে একটা ফ্রম দেওয়া আছে। এখন আমাদের দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে ডিফার আর একটা হচ্ছে ডেফার। এই যে ডিফারের সাথে অলওয়েজ ফ্রম বসে, ডিফার ফ্রম অথবা ডিফারেন্স ফ্রম, ডিফারেন্ট ফ্রম, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর ডেফারের সাথে কখনোই ফ্রম বসে না, ডেফারের সাথে টু বসে। সো হোপফুলি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তারপরের কোশ্চেন আমরা চলে যাই। দেখো, নাম্বার 6-এ কি আছে? হোয়াট ইজ এ সিনোনিম অফ অ্যানিমোজিটি। আচ্ছা, এইটা তোমাকে জানতে হলে অবশ্যই ভোকাবুলারি জানতে হবে। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নেবে, তোমাদের জন্য কিন্তু ভোকাবুলারি জানা মাস্ট। তোমাদেরকে প্রচুর ভোকাবুলারি জানতে হবে, বিশেষ করে তোমাদের টেক্সট বইয়ে যেগুলো আছে এর পাশাপাশি অনেক ভোকাবুলারি জানতে হবে, কারণ প্রতি বছর অ্যান্টোনিম, সিনোনিম এগুলো থেকে কোশ্চেন আসবেই আসবে। আচ্ছা দেখো, অ্যানিমোসিটি মানে হচ্ছে শত্রুতা। এখন দেখো, এই যে আমরা যদি এ নাম্বার অপশনে খেয়াল করি, হারমোনি মানে হচ্ছে ঐকতান, যেটা হচ্ছে সম্পূর্ণ এটার বিপরীত। আবার দেখো, এনমেটি, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এনমেটি মানে হচ্ছে শত্রুতা। সি নাম্বারে যদি খেয়াল করো, সেরেনিটি, সেরেনিটি মানে হচ্ছে মনের কোনো সুস্থ বা স্বাভাবিক অবস্থা। আমরা যখন অনেক বেশি শান্ত থাকি, ধীরস্থির থাকি, তখন সেটাকে আমরা বলি সেরেনিটি। আর এমিটি মানে হচ্ছে বন্ধুত্ব। সুতরাং একমাত্র কারেক্ট অ্যান্সার হচ্ছে কি? এনমেটি, অর্থাৎ শত্রুতা। তারপরের কোশ্চেনে যদি চলে যাই, দেখো নাম্বার 7-এ আসছে চুজ দ্য কারেক্ট অপশন। এইখানে হচ্ছে আমাদের 4টা অপশন দেওয়া আছে, সেইখান থেকে কারেক্ট অপশনটা খুঁজে বের করতে হবে। এই ধরনের কোশ্চেন আসলে, এই ধরনের কোশ্চেন অ্যাপ্রোচ করার সবচাইতে ভালো উপায় হচ্ছে যখন তোমাকে কারেক্ট অপশন খুঁজে বের করতে বলবে তখন তুমি ভুলগুলো খুঁজে বের করবা। প্রত্যেকটা অপশনে যাবা, দেখবা কোনটা ভুল আছে, ওইখান থেকে তারপর তুমি এলিমিনেশন করবা। এটাকে বলে যে হচ্ছে এলিমিনেশন মেথড, অর্থাৎ আমি যদি কোনোটা ভুল পাই তাহলে সেটা বাদ দিয়ে দিব, ঠিক আছে? এখন এ নাম্বার অপশনে খেয়াল করো, হাউ ডাজ দ্য ফুড অ্যাফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল। একটু খেয়াল করো, হাউ ডাজ দ্য ফুড অ্যাফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল। আচ্ছা, ডাব্লিউএস কোশ্চেন আছে, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব আছে, তারপরে হচ্ছে সাবজেক্ট আছে, তারপরে একটা ভার্ব আছে। ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত হয় নাই, কারণ এখানে ডাজ অলরেডি দেওয়া আছে। এইটাতে আমি তেমন কোনো ভুল দেখতে পাচ্ছি না। তারপরের অপশনগুলো একটু খেয়াল করো, হাউ দ্য ফুড অ্যাফেক্ট। দেখো এইটা ভুল আছে, কারণ হাউ এর পরে একটা অক্সিলারি ভার্ব আসবে, যেটা আসে নাই। আচ্ছা, হাউ ওয়াজ দ্য ফুড এফেক্ট। আচ্ছা, এটাও মূলত ঠিক আছে, কিন্তু যেহেতু ওয়াজ বসছে এইখানে যদি এফেক্ট বসাই তাহলে এফেক্টের শেষে আইএনজি যুক্ত করতে হবে, কারণ ওয়াজ ওয়ার যদি কখনো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং তারপর যদি মেইন ভার্ব আসে তার শেষে আইএনজি যুক্ত করতে হয়। যেহেতু আইএনজি যুক্ত নাই, সুতরাং এটাও ভুল।
হাউ ডাজ দ্য ফুড ইফেক্ট, এটাও ভুল, কারণ দেখো ডাব্লিউএস আছে, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব আছে, তারপরে একটা সাবজেক্ট আছে, কিন্তু ইফেক্ট কিন্তু কোনো ভার্ব না, এটা কিন্তু মূলত হচ্ছে নাউন। এফেক্টের নাউন কি ইফেক্ট, সুতরাং এটাও ভুল। তাহলে আমি বি সি ডি তিনটা অপশনই ভুল, কারেক্ট অপশন কি এ, যেহেতু আমি এটাতে কোনো ভুল খুঁজে পাই নাই। ঠিক আছে, হোপফুলি এটা তোমরা বুঝতে পেরেছো। তারপরের কোশ্চেনে চলে যাই। নাম্বার 8 দেখো, চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব, অর্থাৎ আমাদের কোন অ্যাডভার্বটা কারেক্টলি দেওয়া আছে এখানে সেটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, অ্যাডভার্ব জিনিসটা কি এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে, এটা কিন্তু পার্টস অফ স্পিচ কোশ্চেন। অ্যাডভার্ব হচ্ছে এমন কিছু যেটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অ্যাডভার্ব নিজেকেই মডিফাই করে। অর্থাৎ অ্যাডভার্ব কি করে, অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অ্যাডভার্ব নিজেকে মডিফাই করে। বুঝতে পারছো? এখন দেখো এইখানে দুইটাই হচ্ছে কারেক্ট, যে প্রেটিলি আর প্রেটি দুইটাই হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এইখানে কিন্তু আমাদের কোনো সেন্টেন্স দেওয়া নাই, শুধু দুইটা ওয়ার্ড দেওয়া আছে। আর প্রেটিফাই হচ্ছে এটা একটা ভার্ব, এটা হবে না। আর প্রেটিয়ার এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, সুতরাং এটাও হবে না। এখন দুইটাই হচ্ছে মানে দুইটা যখন সেন্টেন্সে ব্যবহৃত হয়, প্রেটিলি আর প্রেটি দুইটাই হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন আমি বললাম শি ইজ প্রেটি গুড। দেখো এইখানে এই যে গুড, এটা একটা অ্যাডজেক্টিভ না, মানে সে হচ্ছে প্রেটি গুড, মানে সে পুরোপুরি বা অনেক ভালো। এখন এই যে গুড, এই গুডকে কে মডিফাই করছে, প্রেটি মডিফাই করছে। এই সেন্টেন্সে কিন্তু প্রেটি হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব, কারণ গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এইখানে তো আমাদের কোনো সেন্টেন্স দেওয়া নেই, এখানে দুটো ওয়ার্ড দেওয়া আছে। সুতরাং এইখানে সঠিক অ্যান্সার হবে প্রেটিলি। কেন প্রেটিলি হবে? কারণ তোমাদেরকে আর একটা জিনিস শেয়ার করে রাখি, সেটা হচ্ছে দেখো একটু খেয়াল করো, যখন অ্যাডজেক্টিভ প্লাস এলয় যুক্ত হয় সেটা কিন্তু হচ্ছে অ্যাডভার্ব হয়ে যায়। আর যখন নাউন প্লাস এলয় যুক্ত হয় সেটা কিন্তু হচ্ছে কি হয়ে যায়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেহেতু প্রেটি যখন একটা ওয়ার্ড হিসাবে ব্যবহৃত হয় তখন সেটা নিজে একটা অ্যাডজেক্টিভ, এবং তার সাথে এলয় যুক্ত হলে সে আজীবনই একটা ওয়ার্ড হিসাবে অ্যাডভার্ব হবে। সুতরাং এটাই হচ্ছে মোর কারেক্ট, অর্থাৎ বেশি শক্তিশালী অ্যান্সার হচ্ছে প্রেটিলি। সুতরাং তোমরা কিন্তু অবশ্যই এই ধরনের কোশ্চেন আসলে খেয়াল করবে যে কোনটা বেশি অ্যাকুরেট। অনেক সময় এই ধরনের কোশ্চেন আসে যে কোনোটা হচ্ছে 99.99% অ্যাকুরেট, আর কোনোটা হচ্ছে 98% অ্যাকুরেট। তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই 99.99 যেটা অ্যাকুরেট ওইটাকে তোমাদের অ্যান্সার করতে হবে, তাহলেই তুমি মার্কস পাবা, না হলে কিন্তু তুমি হচ্ছে মার্কস পাবা না। ওকে, তারপরে কোশ্চেনে চলে যাই। দেখো নাম্বার 9-এ কি বলছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আগেই বলছি যখন কারেক্ট সেন্টেন্স বা কারেক্ট ওয়ার্ড এগুলো চুজ করতে বলে তুমি খুঁজে খুঁজে ভুলগুলা বের করবা, ভুলগুলা বের করে ওইখান থেকে এলিমিনেট করে দিবা, বাদ দিয়ে দিবা, তাই হবে। এখন আমি অপশনগুলো দেখব। সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ। আচ্ছা, আমি এই অপশনে তেমন কোনো ভুল পাই নাই। আচ্ছা দেখো বি নাম্বার অপশনে কি, সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ। আচ্ছা, সাইকেল কখনোই গুড এক্সারসাইজ হয় না, ঠিক আছে, সাইকেল চালানো গুড এক্সারসাইজ, বুঝতে হবে, মানে মিনিংটা বুঝতে হবে। আচ্ছা, টু সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ। এখন দেখো বি নাম্বার কাটা, টু সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ এটাও হতে পারে, এটাও রাখলাম। আমি আরেকটু দেখি, টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ। দেখো এইটাও ভুল, কারণ ব্যাপার হচ্ছে এইখানে অবশ্যই একটা আর্টিকেল এ বসানো উচিত ছিল, কারণ এখানে যেহেতু একটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের পর একটা নাউন আছে, সুতরাং এখানে মাস্ট একটা আর্টিকেল এ অথবা এন বসবে, ঠিক আছে, এটাও ভুল। এখন একটু খেয়াল করো, সাইকেল চালানো হচ্ছে একটা ভালো ব্যায়াম বা ভালো এক্সারসাইজ। এখন টু সাইকেল কেন হবে না আমি বলি, অলওয়েজ তোমাকে হচ্ছে সাবজেক্ট বসাইতে হবে। সাবজেক্ট হিসাবে কি বসতে পারে, নাউন বসতে পারে। এখন টু সাইকেল তো আর একটা নাউন হতে পারে না, ঠিক না, নাউন হতে পারে কি সাইক্লিং, কারণ আমি যখন বার প্লাস আইএনজি যুক্ত ফর্ম যদি হচ্ছে আমার কিসের কাজ করে, নাউনের কাজ করে, তাহলে সেটা কি বলে, সেটাকে বলে জেরান্ড। যেহেতু এখানে বার প্লাস আইএনজি যুক্ত ফর্ম আছে, এই জেরান্ডটা নাউনের কাজ করতেছে, অর্থাৎ সাবজেক্টের কাজ করতেছে, সুতরাং এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। হোপফুলি এটা বুঝতে পারছো। তারপরের কোশ্চেন আমরা চলে যাই। দেখো নাম্বার 10-এ কি আসছে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যানসাইন্ট।
আচ্ছা আমাদেরকে কি বলতে বলছে যে অ্যানসাইন্টের অ্যান্টোনিম কি, অর্থাৎ অ্যানসাইন্ট মানে কি, প্রাচীন বা সেকেলে, সেটার বিপরীত শব্দ কি। এখন এটা তোমার হচ্ছে একটা ভোকাবুলারি কোশ্চেন, তোমাকে ওয়ার্ড মিনিং জানতে হবে, ভোকাবুলারি জানতে হবে, তাছাড়া তুমি জীবনেও এই কোশ্চেনের অ্যান্সার করতে পারবে না। এই জন্যই ভোকাবুলারি এত বেশি ইম্পর্টেন্ট। দেখো অলরেডি কিন্তু আমরা 2টা কোশ্চেন ভোকাবুলারির উপর পেয়ে গেছি, একটু খেয়াল করো। অ্যানসাইন্টের বিপরীত শব্দ কি, কন্টেম্পোরারি। দেখো ফার্স্টের অপশনটাই হচ্ছে মনে হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক। আচ্ছা অন্য অপশনগুলো দেখি। আর্কেইক মানে হচ্ছে প্রাচীন বা সেকেলে আমরা যে জিনিসগুলো হচ্ছে সংরক্ষণ করে রাখি সাধারণত সেগুলোকে বলে আর্কেইক। হিস্টোরিক মানে ঐতিহাসিক, তার মানে হচ্ছে সুদীর্ঘ সময়কালে বা হচ্ছে প্রাচীনকালের কোনো ঘটনা। অ্যান্টিকুয়েটেড তো সরাসরি সিনোনিম, মানে অ্যান্টিকুয়েটেড মানে হচ্ছে প্রাচীন, সুতরাং কারেক্ট অ্যান্সার হচ্ছে কন্টেম্পোরারি অর্থাৎ সমসাময়িক। প্রাচীনের বিপরীত শব্দ কি, সমসাময়িক, সুতরাং কন্টেম্পোরারি হচ্ছে কারেক্ট অ্যান্সার। হোপফুলি এটা নিয়ে আর প্রবলেম থাকার কথা না। তারপরেরটাতে চলে যাই। খেয়াল করো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই যে দেখো অলরেডি আমরা এই কারেক্ট সেন্টেন্স চুজ করার যে ব্যাপারটা, এটা 3টা কোশ্চেন পেয়ে গেছি। সুতরাং আমাদের যে সেন্টেন্স মেকিং, তারপরে হচ্ছে অন্য অন্য যে ব্যাপারগুলো একটা সেন্টেন্স মেকিং এর সাথে, যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসে, তারপর পার্টস অফ স্পিচ আসে, তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, সবগুলো জিনিস জানাই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু খেয়াল করো, আমাদেরকে কারেক্ট সেন্টেন্স যেহেতু চুজ করতে বলছে, আমরা খুঁজে খুঁজে ভুল বের করার চেষ্টা করব। আর এই কোশ্চেনটা স্পেশালি খুব বেশি ক্রিটিক্যাল, কারণ দেখো এই কোশ্চেনটার ব্যাখ্যা আমি প্রত্যেকটা অপশনের ব্যাখ্যা করে দিচ্ছি। মানে এই কোশ্চেনটা অনেক বেশি ক্রিটিক্যাল এবং এটার ব্যাখ্যা সবাই জানে না। এই যে আমাদের যখন পেয়ার অফ ট্রাউজার্স বোঝায়, তখন কিন্তু আসলে হচ্ছে একটা ট্রাউজার বা একটা প্যান্টের কিন্তু 2টা পায়ের মতো থাকে, ঠিক আছে, একটা লেফট আর একটা হচ্ছে রাইট, এই জন্য এটাকে বলে পেয়ার অফ ট্রাউজার্স। কিন্তু দেখো যেহেতু কয়টা পেয়ার অফ ট্রাউজার্স, 2টা, 2, সুতরাং এই পেয়ারের সাথে অবশ্যই এস হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয় নাই, এই জন্য এটা ভুল অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা বি নাম্বার দেখো, ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইসেস। আচ্ছা দেখো অ্যাডভাইস কি, অ্যাডভাইস হচ্ছে একটা নন কাউন্টেবল নাউন, এটার সাথে কখনোই এস হইতে পারে না, আর এটার আগে কখনোই সাম হয় না, সুতরাং এটাও হচ্ছে ভুল অপশন। কারণ অ্যাডভাইসের আগে কখনো ডিটারমিনার সাম হয় না, কারণ অ্যাডভাইস একটা নন কাউন্টেবল, আর নন কাউন্টেবলের আগে কখনোই সাম হতে পারে না। সাম অলওয়েজ কাউন্টেবল কোনো নাউনের আগে বসে। ঠিক আছে, সি নাম্বার দেখো, হ্যামলেট ইজ ওয়ান অফ শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ওয়ার্কস। আচ্ছা এখানে তোমাদেরকে মনে হতে পারে যে ওয়ার্কসও তো হচ্ছে একটা আনকাউন্টেবল, এটার পরে এস হয় না, কিন্তু এখানে ওয়ার্কস দ্বারা কিন্তু তার সাহিত্যকর্ম বুঝাইছে, তার লেখালেখির যে পরিমাণ সেটা বুঝাইছে, সেই জন্য ওয়ার্কের পরে এস অবশ্যই হতে পারে। কারণ যখনই ওয়ার্কস দ্বারা হচ্ছে সাহিত্যকর্ম বোঝায়, তখন তারপরে অবশ্যই এস হইতে পারে, কারণ শেক্সপিয়ার তো আর জীবনে একটা লেখালেখি করে নাই, অনেকগুলো লেখালেখি করছে। ঠিক আছে, আর এটার ঘটনাটা হচ্ছে যখন ওয়ান অফ থাকে, তারপরে যখন হচ্ছে যে নাউন আসে, সেটা অবশ্যই হচ্ছে কি হয়, প্লুরাল হয়, কিন্তু ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হয়। যেমন এখানে বসে হ্যামলেট ইজ ওয়ান অফ শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ওয়ার্ক, আমি এইটাতে কোনো ঝামেলা দেখতেছি না। আচ্ছা ডি নাম্বার দেখো, আই রিড পোয়েট্রি অ্যাবাউট এ হর্স। আচ্ছা এই কোশ্চেনটা অনেক ক্রিটিক্যাল। এই কোশ্চেনের মানে ব্যাখ্যা হচ্ছে, আমি একটা পোয়েট্রি পড়ছি বা একটা কবিতা পড়ছি কি সম্পর্কে, অ্যাবাউট এ হর্স। এখন দেখো এই যে অ্যাবাউট এ হর্স, আমি কি সম্পর্কে কবিতা পড়ছি, একটা ঘোড়া সম্পর্কে, বা যেটা ঘোড়ার উপরে লেখা, সুতরাং ওই পোয়েট্রিটা খুবই স্পেসিফিক না, এই জন্য এর আগে অলওয়েজ দা বসবে, যে আই রিড দ্য পোয়েট্রি অ্যাবাউট এ হর্স, কিন্তু এখানে কিন্তু দা বসানো হয়নি। সুতরাং এই জিনিসটা কিন্তু আসলে তোমার গ্রামাটিক্যালি হয়তো তুমি ইগনোর করে যেতে পারো, কিন্তু সেন্সটা বুঝতে হবে। যেমন আমি বললাম যে আই স এ বয় standing on the bank of the, যেমন আমি বললাম আই স এ বয় স্ট্যান্ডিং অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, অর্থাৎ নদীর তীরে বা পাড়ে দাঁড়ানো একটা ছেলেকে দেখেছিলাম। এখন ফ্যাক্ট হচ্ছে এইটা কিন্তু একটা ভুল সেন্টেন্স, সেন্সের দিক থেকে। কেন ভুল সেন্টেন্স, আমি তো একটা ছেলেকেই দেখেছিলাম, কিন্তু আমি কিন্তু আর্টিকেল এ বসাইতে পারবো না। কেন বসাইতে পারবো না, আমি যে ছেলেকে দেখেছিলাম সে কোথায় দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, অর্থাৎ সে কিন্তু খুবই স্পেসিফিক। সুতরাং এখানে দা বসাইতে হবে, যে আই স দ্য বয় স্ট্যান্ডিং অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, অর্থাৎ নদীর পাড়ে বা তীরে যে ছেলেটা দাঁড়িয়েছিল আমি ওই ছেলেটাকেই দেখেছিলাম। বুঝতে পারছো, সুতরাং আই রেড দ্য পোয়েট্রি, অর্থাৎ আমি ওই পোয়েট্রি বা কবিতায় পড়েছিলাম যেটা হচ্ছে কিসের উপর লেখা, অ্যাবাউট এ হর্স। হোপফুলি এটা বুঝতে পারছো, সুতরাং কারেক্ট অ্যান্সার হবে সি। তো তারপরের কোশ্চেন আমরা চলে যাই, একটু খেয়াল করো। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ অ্যান ইন্টারজেকশন ইন ইট, অর্থাৎ
নিচের কোন সেন্টেন্সের মধ্যে একটা ইন্টারজেকশন আছে? দেখো, ইন্টারজেকশন হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, যেটা হচ্ছে মূলত আমরা কিছু ওয়ার্ড যেগুলো আমাদের আবেগ অনুভূতি প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়, এবং এরপরে সাধারণত আমরা সেন্টেন্সে একটা কমা ইউজ করি, ঠিক আছে, অথবা একটা মার্ক অফ এক্সক্লেমেশন বা বিস্ময়বোধক চিহ্ন ইউজ করি। একটু খেয়াল করো অপশনগুলো। ওয়েল, ইট ইজ টাইম টু সে গুড বাই। দেখো, এই যে ওয়েল একটা শব্দ, যেটা দ্বারা আমরা একটু আবেগ বা অনুভূতি প্রকাশ করছি, তারপর একটা কোমা দেওয়া আছে, ইট ইজ টাইম টু সে গুড বাই। এটাই আমার কাছে কারেক্ট অ্যান্সার মনে হচ্ছে, বাট বাকি অপশনগুলো আমি একটু দেখব। হি স্টাডিড হার্ড, দেখো এটা হচ্ছে ভুল, কারণ হি স্টাডিড হার্ড এটা একটা ক্লজ, সেটা হচ্ছে একটা কোমা দ্বারা যুক্ত হয়েছে। ইয়েট হি কুড নট পাস দ্য এক্সাম, এটা হচ্ছে মূলত একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা হবে না। দিস ইজ নট হোয়াট আই মিন্ট, এটাতে দেখো কোনো ইন্টারজেকশন বা হচ্ছে এই টাইপের কোনো কিছুই নাই, আবেগ অনুভূতি কিছুই নাই। ডু ইউ নো হোয়ার দ্য প্লেফুল পেঙ্গুইন স্লিপ, দেখো এটা একটা ইন্টারজেকশন, সরি, এটা হচ্ছে একটা ইন্টারোগেশন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সুতরাং এটাও হবে না। আমাদের কারেক্ট অ্যান্সার কি? এ, ওয়েল ইট ইজ টাইম টু সে গুড বাই। হোপফুলি বুঝতে পারছো। তারপরে কোশ্চেন আমরা চলে যাই। হুইচ ওয়ার্ড ইজ মিস স্পেলড, অর্থাৎ নিচের কোন ওয়ার্ডটা ভুলভাবে বানান করা হয়েছে বা ভুলভাবে লেখা হয়েছে। দেখো, আমি আগেই বলছিলাম ভোকাবুলারি কত ইম্পর্টেন্ট। অলরেডি আমরা এটা দিয়ে ভোকাবুলারি থেকে 3টা কোশ্চেন পেয়ে গেছি। অর্থাৎ তুমি যদি 15টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন ভোকাবুলারি থেকে আসে, তার মানে ভোকাবুলারি জানা তোমার জন্য কত বেশি ইম্পর্টেন্ট, তুমি মানে হোপফুলি হচ্ছে আন্দাজ করতে পারতেছো। ঠিক আছে, তো দেখো কোন ওয়ার্ডটা হচ্ছে ভুলভাবে লেখা হয়েছে বা বানান করা হয়েছে। দেখো, RECIV, এটা হচ্ছে কারেক্টভাবে বলা হয়েছে। RECIPT হবে, রিসিপ্ট মানে হচ্ছে রিসিপ্ট, বানানটা হবে এমন RECIPT, কিন্তু এখানে কি আছে RECIEPT, এটাই হচ্ছে তাহলে ভুলভাবে বানান করা হয়েছে, সুতরাং এটাই হবে কারেক্ট অ্যান্সার। আর RECESS, রিসেস, এটাও হচ্ছে কারেক্ট। রিসেন্ট, এটাও হচ্ছে কারেক্টলি স্পেলড, সুতরাং ভুলভাবে একমাত্র স্পেলিং হচ্ছে এই যে রিসিপ্ট। RECIPT হবে কারেক্ট স্পেলিং, কিন্তু এখানে লেখা আছে RECIEPT, মানে যে IRE একটু আগে পরে দেওয়া হয়েছে। হোপফুলি হচ্ছে তোমরা এটা বুঝতে পারছো, আর এটা জানার জন্য তোমাদেরকে ভোকাবুলারি জানতে হবে, তাছাড়া আর কোনো ব্যাখ্যা নাই অ্যাকচুয়ালি। আচ্ছা দেখো, 14 অর্থাৎ 14 নম্বর কোশ্চেন খেয়াল করো। আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স, মানে এটা কোন ধরনের সেন্টেন্স সেটাকে আইডেন্টিফাই করতে হবে। ইন মাই অপিনিয়ন, রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ গ্রেট প্লে। আচ্ছা, একটু অপশনগুলো খেয়াল করো। এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স? মোটেও ইম্পারেটিভ সেন্টেন্স না, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? প্রথমে হচ্ছে ভার্ব থাকবে এবং তারপরে হচ্ছে সেন্টেন্সটা শুরু হবে, অর্থাৎ এটা দিয়ে আদেশ, অনুরোধ এইগুলো বোঝাবে সাধারণত। ঠিক আছে, সুতরাং এটা মোটেও ইম্পারেটিভ সেন্টেন্স না। যেমন আমি ইম্পারেটিভ সেন্টেন্সের যদি একটা উদাহরণ দিই, যে আমি বললাম ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি করতে তাকে আদেশ করলাম। দেখো, সরাসরি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে। ঠিক আছে, দেখো ডিক্লারেটিভ সেন্টেন্স, হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে এটা একটা ডিক্লারেশন। ইন মাই অপিনিয়ন রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার, দেখো রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার, এইটা কিন্তু হচ্ছে মূলত এই সেন্টেন্সের সাবজেক্ট। ঠিক আছে, তারপরে কি আছে? একটা ইজ আছে, এটা হচ্ছে মেইন ভার্ব। ইজ এ গ্রেট প্লে, যেটা হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং এটা একটা ডিক্লারেটিভ সেন্টেন্স, এটাই হবে কারেক্ট অ্যান্সার। আর সি নাম্বার ইন্টারোগেটিভ কেন হবে না? ইন্টারোগেটিভ হচ্ছে এমন একটা সেন্টেন্স যেটা দিয়ে মূলত কোশ্চেন করা হয়, এবং তারপরে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে বা মার্ক অফ কোশ্চেন, মার্ক অফ ইন্টারোগেশন থাকে, যেটা এখানে নাই, সুতরাং এটা ইন্টারোগেটিভও হবে না। আর এক্সক্লেমেশন বা এক্সক্লেমেটরি সেন্টেন্স মূলত আমাদের আবেগ অনুভূতি প্রকাশ করা হয়, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে কিন্তু মার্ক অফ এক্সক্লেমেশন অর্থাৎ এই যে বিস্ময়বোধক চিহ্ন থাকে, যেটা এই সেন্টেন্সে নাই। সুতরাং এ, সি, ডি কোনোটাই হবে না, কারেক্ট অ্যান্সার হবে বি। হোপফুলি বুঝতে পারছো। তারপরে কোশ্চেন আমরা চলে যাই। দেখো 15 অর্থাৎ লাস্ট কোশ্চেন, যেটা কি আসছে? আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন এ টেরিবল বিউটি ইজ বর্ন। দেখো, এই যে এ টেরিবল বিউটি ইজ বর্ন, এই সেন্টেন্সের ফিগার অফ স্পিচ কোনটা? ঠিক আছে, এখন এইটা জানার জন্য আমাদের দেখো অপশনগুলো একটু খেয়াল করো, এই বিষয়গুলো জানা থাকা লাগবে। এটা হবে অক্সিমরন। অক্সিমরন কি? সাধারণত দুইটা বিপরীতার্থক ওয়ার্ড বা শব্দ যদি পাশাপাশি বসে, যেমন আমি বললাম যে হি ইজ রেগুলারলি ইররেগুলার। দেখো, এই যে রেগুলারলি ইররেগুলার, দুইটা বিপরীতার্থক বা ভিন্ন
অর্থাৎ দুইটা বিপরীতার্থক শব্দ বা ওয়ার্ড একসাথে বসে আমার একটা মনোভাব প্রকাশ করছে, সেগুলাকে বলে আমরা অক্সিমরন। এটাই হবে কারেক্ট অ্যান্সার। আর মেটাফর হচ্ছে মূলত এমন একটা জিনিস যেটা হচ্ছে দুইটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা বোঝাতে মেটাফর ইউজ করা হয়, ঠিক আছে, যেখানে এখানে দুইটা ভিন্ন জিনিসের মধ্যে আসলে তুলনা বোঝায় না। যেমন আমি বললাম যে লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড। এখানে দেখো লাইফ একটা জিনিস, ব্যারেন ফিল্ড হচ্ছে বা পতিত জমি একটা জিনিস। সুতরাং লাইফকে কার সাথে তুলনা করা হয়েছে? ব্যারেন ফিল্ডের সাথে তুলনা করা হয়েছে, দুটো ভিন্ন জিনিস। সেই ক্ষেত্রে কি সেটা হচ্ছে মেটাফর। কিন্তু এখানে তো আসলে দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা হয় নাই। টেরিবল মানে কি? ভয়ানক। আবার বিউটি মানে হচ্ছে সুন্দর। অর্থাৎ দুইটা ভিন্ন শব্দ বা বিপরীতার্থক শব্দ পাশাপাশি বসানো হয়েছে, সুতরাং এটা অক্সিমরন হবে। মেটাফর ভুল। আইরনি হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আসলে মুখে বলা হবে একটা কিন্তু বাস্তবে বোঝানো হবে একটা। যেমন আমি বললাম দেয়ার ইজ নো করাপ্টেড পিপুল ইন বাংলাদেশ, কিন্তু আসলে বাস্তবে তো তা না। বাস্তবে বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষই করাপ্টেড। আচ্ছা, আর পার্সোনিফিকেশন হচ্ছে কোনো জড় বস্তুকে যদি পার্সোনিফাই করা হয় বা কোনো ব্যক্তির সাথে তুলনা করা হয়, সেটাকে বলা হয় মূলত পার্সোনিফিকেশন। সুতরাং দেখো এই সেন্টেন্সের ফিগার অফ স্পিচ কোনটা? অক্সিমরন। এ টেরিবল বিউটি ইজ বর্ন। হোপফুলি হচ্ছে 15টা কোশ্চেনেরই ব্যাখ্যা তোমরা ভালোভাবে বুঝতে পারছো, এবং তোমরা যদি এই জিনিসটা একটু খেয়াল করো যে কোন অংশ থেকে বেশি কোশ্চেন আসে এবং কোন অংশ থেকে কম কোশ্চেন আসে, কোনটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট বা তোমাদের জন্য ফোকাস পয়েন্ট, তোমরা যদি এইভাবে ধরে ধরে পড়ো তাহলে আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তোমাদের জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে একটু রিটেন পার্ট নিয়ে আলোচনা করতে চাই। দেখো রিটেন পার্ট নিয়ে আসলে আলোচনা করার কিছু নাই, কারণ রিটেন পার্টে তোমাদেরকে জানতে হবে যে আসলে কোন কোন অংশ থেকে কোশ্চেন আসে, এবং সেই অনুযায়ী তোমরা যখন একদম টেক্সট বুক পড়বা তারপর গ্রামার পড়বা, তোমাদেরকে ওইভাবে চর্চা করতে হবে। একটু খেয়াল করো, দেখো একটা শর্ট প্যারাগ্রাফ আসতে পারে বা হচ্ছে একটা কম্পোজিশন আসতে পারে, শর্ট কম্পোজিশন। দেখো লাস্টের কোশ্চেনে রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স, এইটা হচ্ছে একটা শর্ট প্যারাগ্রাফ আসছিল। আবার কি হতে পারে? তোমাদেরকে কোনো কিছু এক্সপ্লেন করতে বলা হতে পারে, যেমন দেখো এক্সপ্লেন দ্য প্রোভার্ব হোয়ার দেয়ার ইজ উইল হোয়ার দেয়ার ইজ এ ওয়ে, অর্থাৎ ইচ্ছা থাকলে উপায় হয়। এই জিনিসটা তোমাদেরকে লাস্টের এক্সপ্লেন করতে বলা হয়েছিল। ওই যে দেখো আমরা একটা কাকের গল্প জানি না, যে হচ্ছে একটা তৃষ্ণার্ত কাক, সে কোথাও হচ্ছে পানি খুঁজে পায় না, তারপরে একটা জার দেখতে পায়, জারের নিচে একটু পানি থাকে, তারপরে সে হচ্ছে কোনোভাবে ওটাকে রিচ করতে পারে না, তারপরে কি করে, সে হচ্ছে কিছু নুড়ি পাথর পায়, একটার পর একটা নুড়ি পাথর ফেলে তারপরে যখন পানি উপরে উঠে এসে তখন সে পানি পান করে, তৃষ্ণা নিবারণ করে। ওই যে ইচ্ছা থাকলে একটা উপায় হয়, এই ধরনের একটা গল্প কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। ওইটার উপর কি করতে বলছে? এক্সপ্লেন করতে বলছে। আবার কি হতে পারে? তোমাদেরকে রিয়ারেন্স লিখতে বলতে হতে পারে, অথবা সেন্টেন্স মেকিং বলতে পারে, আবার স্পেলিং বলতে পারে, আবার হচ্ছে তোমাদের আর কি আসে দেখো, এই যে রাইট 5 মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ভার্ব, অর্থাৎ তোমাদেরকে সেন্টেন্স মেকিং চলে আসছে, ঠিক আছে। তো এই যে যে বিষয়গুলো আসে তোমাদের প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে একদম প্রিপারেশন নেওয়ার শুরু থেকেই তোমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এবং আমরা ওয়ান একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য লেসনগুলো এইভাবে সাজিয়েছি যাতে হচ্ছে যে বিষয়গুলো সাধারণত ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় টেস্ট করানো হয় বা টেস্ট করা হয়, সেই বিষয়গুলো যাতে তোমরা প্রত্যেকটা লেসন বাই লেসন প্র্যাকটিস করতে পারো সেইভাবেই। দেখো তারপরের কোশ্চেনটা খেয়াল করো, নাম্বার 5, হাউ ডাজ জাঙ্ক ফুড, তারপরে গ্যাপ দেওয়া আছে, ফ্রম ফাস্ট ফুড। আচ্ছা, এটা একটু খেয়াল করো, এটা দুইভাবে ব্যাখ্যা করা যায়, একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে একটু তোমাকে ব্যাখ্যা করি, দেখো ফার্স্টে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন আছে একটা, তারপরে একটা অক্সিলারি ভার্ব আছে, তারপরে সাবজেক্ট আছে, এখন একটা মেইন ভার্ব আসবে, ঠিক আছে। এখন মেইন ভার্বটা কোনটা আসবে? দেখো এখানে ভার্ব কয়টা আছে? ডিফারেন্ট এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব না। ডিফার হচ্ছে একটা ভার্ব, আবার ডিফারেন্স এটা হচ্ছে একটা নাউন, আবার ডেফার হচ্ছে একটা ভার্ব। এখন যদি একটু মিনিং খেয়াল করো, এই যে ডিফার মানে হচ্ছে পার্থক্য হওয়া আর ডেফার মানে হচ্ছে দেরি করা। এখন আমাদের এখানে কি বলছে? হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড, অর্থাৎ জাঙ্ক ফুড কিভাবে ফাস্ট ফুড থেকে আলাদা, এই জিনিসটা বুঝাইছি। সুতরাং আমি যদি এইভাবে এটা ব্যাখ্যা করি তাহলে এটা অবশ্যই ডিফার হবে, ঠিক আছে, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আবার একটু খেয়াল করো, এইখানে একটা ফ্রম দেওয়া আছে। এখন আমাদের দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে ডিফার আর একটা হচ্ছে ডেফার। এই যে ডিফারের সাথে অলওয়েজ ফ্রম বসে, ডিফার ফ্রম অথবা ডিফারেন্স ফ্রম, ডিফারেন্ট ফ্রম, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর ডেফারের সাথে কখনোই ফ্রম বসে না, ডেফারের সাথে টু বসে। সো হোপফুলি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তারপরের কোশ্চেন আমরা চলে যাই। দেখো নাম্বার 6-এ কি আসছে? হোয়াট ইজ এ সিনোনিম অফ অ্যানিমোজিটি। আচ্ছা, এইটা তোমাকে জানতে হলে অবশ্যই ভোকাবুলারি জানতে হবে। সো হোপফুলি তোমরা যারা আমার পুরো ক্লাসটা করলা, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখলে তোমাদের অনেক বেশি কাজে লাগবে, উপকারে আসবে।
আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে বিজয়ের মঞ্চে।